নমস্কার। আজকের আমার গল্প সফলতা। গল্পতে একটু পরিবর্তন করেছি, তাই ভাবলাম আরেকবার পড়ি। দুটো ওটির মাঝে একটু সময় পেলাম, তো সময়টার সৎ ব্যবহার করার জন্য এখন পড়ছি। আমরা সকলেই ছোটবেলা থেকে সফলতার পিছনে ছুটি। সফল হতেই হবে এই জীবনে, কিন্তু সফলতার সঠিক মানেটা কি সেটাই ভালো করে বুঝি না মনে হয়। তার উপরেই আমার লেখা প্রত্যক্ষদর্শী এক মহান মানুষের জীবন নিয়ে এই গল্প সফলতা। সফলতার আসল সংজ্ঞাটা আজও খুঁজে পাইনি আমি, জীবনের অপরাহ্নে বসেও। বাবা ছোটবেলা থেকেই শিখিয়েছে লোকের ভাগে ভাগ না বসিয়ে নিজের জায়গাটা দখল করাটাই সফলতা। মানেটা মাথার উপর দিয়ে যায় বরাবর, তবু বাবা বলেছে বলে কথা, এটাই শেষ কথায় চক্রবর্তী বাড়িতে। ফলস্বরূপ সঙ্গীত রিসার্চ একাডেমির স্কলারশিপ পরীক্ষাটায় আর বসলাম না। খগেন কাকু বলেছেন, সমীরদা তোমার ছেলে এই কম্পিটিশানটায় বসলে আমার শুভমের আর স্কলারশিপটা পাওয়া হবে না এবার। উপরের কথা হয়ে গেছে অলরেডি। উজ্জ্বলকে পরীক্ষায় বসতে না বলছি না, এর পরের বারটাও বসুক না কেন। আমি জানি তোমার হৃদয় অনেক বড়, তাতে এ সাহায্যটা কিছুই না। বাবাও বাড়ি এসে বলল, উজ্জ্বল এবার এসআরের কম্পিটিশানটা ছেড়ে দে। কী হবে এসব কম্পিটিশানে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে? নিজের যোগ্যতা নিজেকেই দেখানো ভালো, সেটাই বড় সফলতা। বাবার কথা শুনে আমি তো অবাক। কারো বাবা এরকম কথা বলে শুনিনি কখনো। মা বলে, এই জন্যই তো তোর বাবা পরের জন্য ভগবান আর নিজের বাড়ির জন্য উদাস সন্ন্যাসী। ছোট ভাই সজল মুখ ভার করে ঘোরে, মুখে কথা নেই ওর। ওর নতুন ক্লাসের বই আগে না এনে সুদিন যেটা ছেলের বই আগে ভাগে কিনে দিল বাবা, নতুন ব্যাগ সহ। ওরা বড় গরিব, কারখানার চাকরিটা এই গেল বলে ইত্যাদি ইত্যাদি সব যুক্তি। মা মুখ বাড়িয়ে প্রশ্ন তুললে বাবা খুবই আত্মবিশ্বাসের সাথে বলে, দেখো যারা পিছিয়ে আছে তাদেরকে উপরে তোলার দায়িত্ব আমাদের মতো সম্পন্ন মানুষদের। যারা তুমি নিচে ফেলো সে তোমারে নিচে টানিবে। আর একদিন এমন দিন আসবে দেখে নিও, যখন ওদের এক হ্যাঁচকা টানে মুখ খুলে শ্বাস নেওয়ারও সুযোগ হবে না আমাদের। মার কথা বাড়ায় না, এমন সব কথা বলে বাবা। বোনের টিউশনের কথা তুললে বাবা বলে, মেয়েরা পড়াশোনা শিখুক তা আমি চাই, তাই বলে বড় হয়ে আইএএস কিংবা আইআরএস অফিসার হোক তা আমি চাই না। লাইফটা সাঁকোর মতো ব্যালেন্সের ব্যাপার, একদিক উঁচু হলো আর অন্য দিকটা নিচু, ব্যাস তাহলে ওই বিহারের ব্রিজটা না ওর মতো হুড়মুড়িয়ে পড়বে, মনে রেখো। মা এবার একটু জোরে বলে, তাই বলে অতিরিক্ততা কোনো কাজেই ভালো না। অতিরিক্ত সব কিছুই ধ্বংসাত্মক, সে দান হোক অথবা সেবা। আমার বাবা এই কথা প্রায় বলতো জানো। দিদি শর্মিলা নীরব দর্শক, ও বলে একজনের কথা মেনে চলাটা নাকি জীবনে রাম বানের মতো কাজ করে। আর সে মানুষটা যদি বাবা হয় তাহলে তো কোনো কথাই নেই, নিয়ম মতো বিয়ে থা করে বেশ জমিয়ে সংসার করছে ও। হঠাৎ এদিক ওদিক থেকে খবর ভেসে এলো, ব্যাংকের মুখ্য ম্যানেজার সমীরণ চক্রবর্তী বেশি ভালো মানুষই দেখাতে গিয়ে বিনা ক্লিয়ারেন্স অফিসারের সম্মতিতে 10 লাখ দিয়ে দিয়েছে বিল্ডার সৌম্য মল্লিককে। ওর নাকি ইমার্জেন্সি দরকার ছিল। এরকম রিস্ক কেউ নেয় নাকি, বিশেষত সরকারি ব্যাংকে? বাবা বলে, মানুষ এমন হতেই পারে না, প্রয়োজনে সাহায্য পেলে বিট্টে করবে ভাবতে পারে না। 10-20 লাখ ওদের কাছে কিছুই নয়। মনে মনে জপে, ধন নয় মান নয় করেছি আশা, এ ধরনের কোণে একটুকু বাসা। কারো যদি মাথার উপর ছাদ জোটে সেটা কম কথা কি, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। অবশ্য শম্ভু মল্লিকের সে চেকটা আর ক্লিয়ার হয়নি। শেষে মার লকার খুলে গয়না বন্ধক দিয়ে সে ঋণ শোধ করেছে বাবা, কাউকে না জানিয়ে। এত চাপেও বাবা সফল ব্যক্তির মতো মাথা উঁচু করে ঘুরে বেরিয়েছে। অফিসিয়াল ইনকোয়ারির বোর্ডের সামনে অভিমানে বলেছে, উদ্দেশ্যটা যখন শতকরা সহভাগী খাঁটি, তার সাজাটাও পুণ্যের সারিতে এসে দাঁড়ায়। ভিতরটা মচকায় না, বরং সতেজ হয়। তাছাড়া যে ঠকায় সেই তো অপরাধী অধম, আর যে ঠকে সে তো দাতা হয়েই থাকে, বেঁচে থাকে চিরকাল। বেতাল সাময়িকভাবে হতে পারে, তবে দুঃখ তাকে স্পর্শ করতে পারে না, আমি ভালো করে জানি। এটা না হয় মেনে নেওয়া যায় যুক্তির খাতিরে। তাই বলে কারো মেয়ের বিয়ের জন্য মার গলার চেন বিক্রি করে দেওয়াটা বাড়াবাড়ির দলে পড়ে না বাবা। বুকে সাহস নিয়ে বলেছি কথাটা। ভিতরে বাইরে বাড়ির সকলেই ক্ষুব্ধ প্রায়।
বাবা বোঝাতে গেলে আমিও বোঝাই বাবাকে, বাবা মাদার টেরেসাকে তো তুমি বেশ বড় করে মানো মনে প্রাণে, উনি কি বলেছেন জানো, জীবনে যদি সফল হতে হয় আগে ঘরকে ভালো করে দেখো, ঘরকে ভালোবাসো। তা তোদেরকে আমি দেখি না ঠিক মতো বলছিস, আমার সব কর্ম সঞ্চয় তো তোদেরই জন্য। এই যে তুই তবলা শিখছিস, আমি না বলেছি, সজল গিটার, রুম্পা গান, সবে তো আমার সাপোর্টে। আমি শিল্পকর্মের মহিমা বুঝি জানিস, নিজে করি না তা কি হয়েছে, আর একটা জীবনে সব কি আর হয়ে ওঠে, তাই তো লোকে উত্তরাধিকারীর জন্ম দেয়। আমি আর কি বলবো বুঝে পাই না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বাবার কাছে আবদারের সুরে বললাম, বাবা এবার তো একটা ভালো ড্রেস কিনে দাও, অন্য স্কুলে পরীক্ষা দিতে যাব, কতদিন আর খুঁড়তুতো জ্যাঠতুতো দাদাদের ড্রেস পরে কাটাবো। বাবা মুখ কুচকে বলল, তাই বটে, চল আমরা দুজনে এক জায়গায় ঘুরে আসি বরং। আমি তো অবাক, বাবা এই প্রথম আমাকে নিয়ে বাইরে যাবে বলছে, যদিও দল বেঁধে গেছি কয়েকবার। কৌতূহলটা বাড়তে লাগলো, মনে হলো বাবা বুঝি সত্যি সত্যি একটা বড় কোম্পানির জামা প্যান্ট কিনে দেবে এবার, হায়ার সেকেন্ডারি পরীক্ষা বলে কথা। অটো করে শ্রী সমীরণ চক্রবর্তী আমাকে নিয়ে চলেছেন। অটোওয়ালাকে কি যেন একটা বললেন, রাধা গোবিন্দের না। আমি বসে আছি টান টান উত্তেজনায়। হঠাৎ বাবাকে জিজ্ঞেস করে বসলাম, বাবা তুমি ওই যে এশারে স্কলারশিপে বসালে, ও মনে আছে শুভমকে, আর তার তার আর আমার আর সুযোগ হলো না। আর শুভমের বাজনা শুনেছো কোনো দিন, নামে এশারে স্কলার, অ্যাকচুয়ালি জানো বাবা, যে লোকটা বাদ্যযন্ত্র বয়ে নিয়ে আসে না আসরে, সেও নিজেকে আর্টিস্টের দলে ভাবে। শুভম নাথেরও সেই হয়েছে। বাবা বলে বসে, লোকের সমালোচনা করাটা একটা বড় রোগ জানিস উজ্জ্বল, আমার সামনে করবি না কখনো, বরং নিজের সমালোচনা কর যত পারিস, এটা যোগ ব্যায়ামের মতো কাজ করে জীবনে। বলতে বলতে বাবা অটোটাকে একটা নোংরা খালের ধারে দাঁড় করালো। আমি দেখি রাধা গোবিন্দ মানে আরজিকর মেডিকেল কলেজের কাছের এই খালধার, ছোট্ট ভাই হওয়ার সময় এখানে এসেছি আমি, পুরো পরিচিত এলাকা। তা বাবা এখানে নিয়ে এলো কেন? বাবা কি বলে জানো, বলে দেখ এই খালের ধারে লোকগুলোকেও কেমন বেঁচে আছে দেখ, দুপুর 12টা 1টার চাই চাই রোদ, পেটে ভরপুর খিদে, তার উপরে জল তেষ্টা, আর বাবা দেখাচ্ছে নোংরা জমায়ে খালের ধারে লোকগুলোকে। একজন মাঝ বয়সী মহিলা দেখি কাপড়ের অর্ধেকটা পরে রেখেছে আর অর্ধেকটা শোকাচ্ছে দড়ির উপর। জীবনে কখনো এমনটি দেখিনি। আমি বিস্মিত এরকমটি দেখে, মনে মনে রাগ হচ্ছে বাবার উপর। কিন্তু এটা ঠিক, ওই মহিলাকে দেখে খারাপ লাগলো খুব। অর্ধেক কাপড় পরে অর্ধেকটা শোকাচ্ছে রোদে, লোকগুলো গামছা পরে সব বসে আছে, আর বাচ্চাগুলো সকলেই প্রায় নাংটা। ইতিহাসের পাতা থেকে হঠাৎ আদিম যুগটা চোখের পাতায় জুড়ে এসে বসলো। বাবা বলে গেল কত কথা গড়গড় করে, ওদের রান্নাঘরে ঢুকে দেখেছিস কোনো দিন? আমি দেখেছি নিজের চোখে, নোংরা ওই খালের মাছ আর রাস্তার অলিগলি থেকে কুড়িয়ে আনা পোকা ধরা চাল। যতীন বলছিল জানিস এসে এসে, তাও মাংস ভাত একসাথে হয়ে যায় দাদা। এদেরকে টেনে তুলতে হবে উজ্জ্বল, নইলে সারা জীবন চেষ্টা করলেও আসল সফলতাটা কোনো দিন আসবে না, জেনে রাখিস। বাবা রিটায়ারমেন্টের দিনে এ সফলতার প্রমাণ পেয়েছিলাম। এত লোক নাকি কখনো জড়ো হয়নি কারো ফেয়ারওয়েলে। সকলের একই কথা, সমীরণ চক্রবর্তী ভগবান। একজন অফিসারও এও বললেন, লোকে বলে ভগবানকে চোখে দেখা যায় না, সেটা ভুল কথা, এই তো ভগবান স্বয়ং আমাদের চোখের সামনে রয়েছে দাঁড়িয়ে। ম্যানেজার বাবু বললেন, শ্রী রামকৃষ্ণদেবের জ্বলন্ত প্রতীক ইনি, ওনার কাছে প্র্যাকটিক্যালি শিখেছি ডান হাতে দান করলে যেন বাম হাত জানতে না পারে। মা সেদিন ঝরঝর করে কাঁদছিল আনন্দে। এও বলল, নিজের গলার চেন হারানোর যে এত মূল্য হতে পারে ভাবিনি কখনো সেভাবে। এত করেও বাবা একদিন নিঃশব্দে দুনিয়া ছেড়ে চলে গেল, নিষ্ঠুর সে গন্তব্যে। কিন্তু সে শব্দগুলোর মধ্যে বাবা যেন জ্যান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। আত্মতুষ্টি জীবনের সবচেয়ে বড় সফলতা। লোককে নয়, নিজেকে দেখাও তুমি আসলে কত বড় মানুষ। আর নিজের জন্য তো সকলেই করে, পরের জন্য স্বার্থ ত্যাগ করে দেখো, ভালো লাগবে, জীবনের মানেটা বুঝতে পারবে। দেওয়ালে টাঙানো বাবা ছবিটার দিকে তাকিয়ে আমার মেয়ে মিমি বলে, দাদা তুমি না বাবাকে একেবারে তোমার মতো বানিয়েছো। রাস্তা থেকে লোক ধরে ধরে এনে পেট পুরে পুরে খাওয়ায়, আর সে খাওয়াটা শুধু খাওয়ানোর জন্য নয়, ভিতরে তাগিদ পূরণ করার জন্য। দাদা তুমি বলো তো, আজকের দিনে এত মহান হলে চলে? এত বড় তবলা প্লেয়ার হয়ে রেডিওর একটা গ্রেডেশন নেই, উপরন্ত এত এত স্টুডেন্টস সব এ গ্রেড আর্টিস্ট হয়ে ঘুরছে এদিক ওদিক। সেদিন ব্যাংকে গেছিলাম এক কাজে, টপ আপ লোনের জন্য।
ম্যানেজারের ঘরে ঢুকতে পেপার পাল্টে ম্যানেজার সাহেব বললেন, ও তুমি সমীরণ চক্রবর্তীর ছেলে? আরে ভাই, আগে ভাগে বলবে তো, তোমার এত ফর্মালিটি করার কি দরকার? জানো তোমার বাবা লোকের জন্য কত করে গেছে? আমি যে বাড়িতে থাকি সেটাও তোমার বাবারই দান, আউট অফ ওয়েতে করেছিলেন উনি। তারপর ম্যানেজার বাবু আমাকে চা অফার করে দিয়ে যে কথাটা বললেন, সেটা জীবনে প্রথম আমার হৃদয়ে সফলতার স্বাদ অনুভব করালো মুহূর্তে। মনে হয় সফলতা একেই বলে। জানো উজ্জ্বলবাবু, তোমার বাবার জন্য আমি বস্তি বাড়ি থেকে উঠে আজ এই চেয়ারটায়, তোমার জন্য কিছু করতে পারলে আমি তো নিজেকে ধন্য মনে করব। ভদ্রলোকের চোখ দুটো হঠাৎ ঝাপসা হয়ে উঠল। সারা রাস্তা আমার চোখ দুটো ভিজে জলজল করছিল। আনন্দ অশ্রুকে আটকাতে পারছিলাম না কোনোভাবে। মনে মনে বাবার প্রতি তবু রাগ হয় আজও। সংসারটাকে ঠিকমতো দেখেনি সেভাবে। ছোট্ট রুম্পা, সজল আর মায়ের চোখের জলের সে দৃশ্যগুলো মনে পড়লে বাবাকে ক্ষমা করতে পারি না মাঝে মাঝে। তবুও হৃদয়ে আমার বলে ওঠে, বাবা আমার ভগবান। লোকে ঠিক বলে, নিজের জন্য তো সকলেই ভাবে, পরের জন্য কজন? বাবা ঈশ্বরী, শুধু এ সংসারে নয়, এই বিশ্ব সংসারে। আজ অক্ষয় তৃতীয়ায় মৌমি দেখি বাবার গলায় সবচেয়ে বড় মালাটা পরিয়েছে। ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সে বাজিয়ে এসে বাবার গলায় এত বড় মালাটা দেখে কৌতূহল সামলাতে না পেরে সহধর্মিণীকে জিজ্ঞেস করি, মিমি তুমি হঠাৎ? মিমি বলে, জানো বাবা নাকি আমাদের জন্য কেষ্টপুরে একটা বড় জায়গা কিনে রেখে গেছে। প্রমোটার শম্ভু মল্লিক নিজেই কাগজ তুলে এনে দিয়ে গেছে আজ। রুলিং পার্টির লোকগুলো ওটা নাকি দখল করে রেখেছে এতদিন। মাথাটা আর একবার বনবন করে ঘুরে উঠল। বাবাকে প্রণাম করব না কিছু আরেক বলবো বুঝে উঠতে পারলাম না। সফলতার আসল সংজ্ঞাটা খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠছি আজও। নমস্কার, ভালো থাকুন।